170 জনকে হত্যা। আসসালামু আলাইকুম, নজরুল ইসলাম বাবু স্বাগত জানাচ্ছি এনটিভির সকালের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। উগ্রবাদ ও চরমপন্থা নিয়ন্ত্রণে ব্যর্থ হলে উগ্রপন্থী আর পলাতক ফ্যাসিবাদী শক্তি মিলে দেশের গণতন্ত্রকে কবর দেবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশের অসাম্প্রদায়িক গণতান্ত্রিক চরিত্র ধরে রাখতে উগ্রপন্থা প্রতিহত করার আহ্বান জানিয়েছেন তিনি। দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, নতুন বন্দোবস্তের নামে সময়ক্ষেপণ হলে জনমনে ভিন্ন বার্তা দেবে। বুধবার রাজনৈতিক দলের সম্মানে আয়োজিত ইফতারে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব বলেন তারেক রহমান। ইমরুল আহসানের রিপোর্ট। বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানে বুধবার ইফতারের আয়োজন করে বিএনপি। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অংশ নেয় প্রায় সব দলই শরিক হয় ইফতারে। অনুষ্ঠানে লন্ডন থেকে অনলাইনে যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ঐক্য নষ্টের ষড়যন্ত্র চলছে মন্তব্য করে তারেক রহমান বলেন, মত পথের ভিন্নতা থাকলেও গণতন্ত্রের স্বার্থে সব দলকে এক থাকতে হবে। বলেন, ধরে রাখতে হবে দেশের মৌলিক চরিত্র। চরমপন্থা প্রতিরোধ করতে না পারলে দেশের গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে বলে মন্তব্য করেন তিনি। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, ধর্মীয় উগ্রবাদীদের অপতৎপরতা এবং চরমপন্থা নিয়ন্ত্রণে ব্যর্থতার পরিচয় দিলে উগ্রবাদী জনগোষ্ঠী এবং পরাজিত ফ্যাসিবাদী অপশক্তি দেশে পুনরায় গণতন্ত্রের কবর রচনা করবে। অপরদিকে গণতান্ত্রিক বিশ্বে ইমেজ সংকটে পড়তে পারে বাংলাদেশ। দেশের অসাম্প্রদায়িক গণতান্ত্রিক চরিত্র সমুন্নত রাখতে চরমপন্থা এবং ধর্মীয় উগ্রবাদী অপশক্তিকে প্রতিহত করার পাশাপাশি গণহত্যাকারী পলাতক মাফিয়া চক্রকে যে কোনো মূল্যে বিচারের সম্মুখীন করার মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক বিধি ব্যবস্থা শক্তিশালী করাই হবে বিএনপি সহ গণতন্ত্রের পক্ষের শক্তির আগামী দিনের রাজনৈতিক বন্দোবস্ত। সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা চলছে মন্তব্য করে অন্তর্বর্তী সরকারকে কেবল নির্বাচনী ব্যবস্থার সংস্কারের দিকে মনোযোগ দেওয়ার আহ্বান জানান তারেক রহমান। বিএনপি সহ গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলো জাতীয় নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সোচ্চার, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের কোনো কোনো উপদেষ্টা, এমনকি দু একটি রাজনৈতিক দলকেও জাতীয় নির্বাচনের ব্যাপারে ইদানিং কিছুটা ভিন্ন স্বরে কথা বলতে শোনা যায়। আমরা মনে করি, জনপ্রত্যাশার প্রতি শ্রদ্ধা না দেখিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্তের নামে গৌণ ইস্যুকে মুখ্য করে অকারণ সময় ক্ষেপণের চেষ্টা হলে সেটি জনমনে ভুল বার্তা পৌঁছবে। অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা এবং সরকারের কার্যক্রমের প্রতি জনগণের আস্থার সংকট সৃষ্টি হলে গণতন্ত্র প্রতিষ্ঠার করণের যাত্রাপথ বিপদ সংকুল হয়ে উঠতে বাধ্য। নারী নির্যাতন ও সাম্প্রতিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কথা বলেন তিনি। নারীদেরকে নিরাপত্তাহীন রেখে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া অসম্ভব। সরকার, প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি কিংবা অন্য কোনো কাজে হয়তো বেশি মনোযোগী থাকার কারণে আমাদের মা বোন কন্যাদের নিরাপত্তা সংকটে পড়েছে কিনা, এই বিষয়টি গভীরভাবে ভাবার প্রয়োজন রয়েছে। ক্ষমতায় গেলে ৩১ দফা বাস্তবায়নের প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন তারেক রহমান। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। গণতান্ত্রিক আকাঙ্ক্ষা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে জানিয়ে রাজনৈতিক দলগুলোর নেতারা বলেছেন, সংস্কার ইস্যুগুলোকে সুনির্দিষ্ট করে নির্বাচনের পথে এগুতে হবে, আর দেশ ও গণতন্ত্র রক্ষায় ঐকমত্য জরুরি। বিএনপির ইফতারে অংশ নিয়ে এসব কথা বলেন তারা। আজকে বিভিন্ন রকম কথাবার্তা বিভিন্ন মিডিয়ায় বিভিন্নভাবে চলে আসছে, সোশ্যাল মিডিয়াতে বিভিন্নভাবে কথা হচ্ছে, যেটা আমাদের মধ্যে বিভিন্ন রকম বিভ্রান্তি ছড়ানো শুরু হয়েছে। গণতন্ত্রের পথে যাওয়া ছাড়া আমাদের কোনো বিকল্প নেই, এবং সেই জন্য আমরা বারবার করে যেটা বলেছি, এটা নিয়ে অনেকে আমাদের সমালোচনা করেন। আমরা দ্রুত নির্বাচনের কথা বলেছি, দ্রুত নির্বাচনের কথা আমরা খুব পরিষ্কার করে বলছি। জাতীয় ঐক্যের জন্য সকলের কাছে স্বরের বন্ধ অনুরোধ জানাই,
বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব। এখানে কোনো আপোষ হবে, একটি টেকসই গণতন্ত্র, সাস্টেনেবল ডেমোক্রেসি, একটি ফেয়ার ইলেকশন, যার কারণে বাংলাদেশ আজকে এই দুরবস্থার ভিতরে পতিত হয়েছে। আমি আশা করব সবাইকে একটা জিনিস অনুধাবন করার জন্য, দেশটা আমাদের, ভারতের দালালি করে কোনো লাভ হবে না। আমরা বহুদিন দালালি করেছি, বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এবার ভারতের পেঁয়াজও নেই, এবার ভারতের চাউলও নেই, কিন্তু বাংলাদেশ ভালো অবস্থানে আছে। রাজনৈতিক নেতৃত্বের ভিতরে যদি অনৈক্য তৈরি হয়, সেখানে অরাজনৈতিক শক্তিগুলো কিন্তু আসলে সুযোগ সন্ধানী হয়ে ওঠে এবং বাংলাদেশের ইতিহাসে আমরা দেখেছি বিভিন্ন সময় এটা হয়েছে। তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে বাংলাদেশে এখনও যে ফ্যাসিবাদী শক্তি, তার যে সমর্থিত নানান ধরনের দোসর সমাজে নানান জায়গায় রয়ে গিয়েছে। তো আজকে দেশে নির্বাচন নিয়ে যে সংকট তৈরি হয়েছে কিংবা রাষ্ট্র সংস্কার নিয়ে আমি মনে করি অহেতুক বিতর্ক এবং বিভাজন হচ্ছে, এইটাকে কমিয়ে আনার জন্য বিএনপি একটা বড় রাজনৈতিক দল হিসেবে ভূমিকা নিতে পারে। আগামী নির্বাচন শান্তিপূর্ণ করার লক্ষ্যে পুলিশের প্রস্তুতি ও করণীয় সম্পর্কে এখন থেকেই উদ্যোগ নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পুলিশের সুযোগ সুবিধা বাড়ানো নিয়ে শীর্ষ পুলিশ কর্মকর্তা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে বুধবার এক বৈঠকে তিনি এ নির্দেশ দেন। এছাড়া পুলিশের ঝুঁকি ভাতার বিদ্যমান সিলিং তুলে দেয়া, নতুন ৩৬৪টি পিকআপ এবং ১৪০টি প্রিজন ভ্যান কেনার উদ্যোগ নেয়ার বিষয়েও আলোচনা হয়। গত সোমবার প্রধান উপদেষ্টার সাথে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের হওয়া বৈঠকে পুলিশ সদস্যদের পক্ষ থেকে কিছু দাবি দাওয়া উঠে আসে। সেগুলো বাস্তবায়ন নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র সচিব ও আইজিপির সাথে আলোচনা করেন ডক্টর ইউনূস। পুলিশের এসআই ও এএসআই পর্যায়ের কর্মকর্তাদের মোটরসাইকেল কেনার জন্য সুদমুক্ত ঋণের বিষয়টি নিয়েও আলোচনা হয় বৈঠকে। অস্ত্র মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে খালাস দিয়েছে হাইকোর্ট। একই সাথে তাকে দেয়া ১৭ বছরের সাজা অবৈধ ঘোষণা করেছে আদালত। বুধবার বিচারপতি মোস্তফা জামান ইসলামের নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চে রায় দেন। এদিকে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানের খালাস সহ সব আসামির হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ। তামজিদ সুমনের রিপোর্ট। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় ২০১৮ সালের ১০ অক্টোবর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ ১৯ জনের মৃত্যুদণ্ড ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ ১৯ জনের ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শেষে বিভিন্ন মেয়াদে দণ্ড দেয় আদালত। আর গেল বছর ডিসেম্বরে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা থেকে তারেক রহমান সহ সব আসামিকে খালাস দেয় হাইকোর্ট। বুধবার আপিল বিভাগের কজলিস্ট থেকে জানা যায়, এ মামলায় তারেক রহমানের খালাসসহ সব আসামির সাজার বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ। তবে আপিলের শুনানি হবে আগামী ২০ এপ্রিলের পর। এই মামলার পূর্ণাঙ্গ রায় বের হয়েছে। পূর্ণাঙ্গ রায় বের হওয়ার পরে রাষ্ট্রপক্ষ থেকে একটি লিভ টু আপিল দায়ের করা হয়েছে। যখন শুনানি অনুষ্ঠিত হবে, আমরা সেই শুনানিতে অংশগ্রহণ করব। আমরা আশা করি হাইকোর্ট বিভাগ যে রায় দিয়েছে ২১ আগস্টের মামলায়, সুপ্রিম কোর্টও সেই রায়কে যথাযথভাবে আপহেল করবেন এবং বহাল রাখবেন। এদিকে ১/১১-র সময় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের বাসা থেকে লাইসেন্সবিহীন রিভলভার উদ্ধার হওয়ার মামলায় তাকে খালাস দিয়েছে হাইকোর্ট। তার আটক আদেশটাই ছিল অবৈধ, সাজাটা তো অবশ্যই অবৈধ ছিল। এই ফাইন্ডিংসের ভিত্তিতে আজকে তাকে বেকসুর খালাস করেছেন। এই মামলার মধ্য দিয়ে জনাব লুৎফুজ্জামান বাবরের আর কোনো সাজা বাংলাদেশের কোনো আদালতে থাকলো না। তিনি নির্বাচন থেকে শুরু করে সকল কিছুর জন্য আইনগতভাবে উপযুক্ত হলেন এবং আমরা আশা করব তিনি বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষাকে সামনে রেখে পরবর্তী রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবেন। এই মামলার মধ্য দিয়ে সব মামলা থেকে মুক্ত হলেন লুৎফুজ্জামান বাবর। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট বড় নয়, বাস্তবমুখী হবে এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও কর্মসংস্থান সৃষ্টির উপর জোর দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বুধবার দুপুরে সচিবালয়ে বিভিন্ন গণমাধ্যমের কর্তা ব্যক্তিদের বাজেট নিয়ে মত বিনিময়কালে এসব বলেন তিনি। এনবিআর সহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান সংস্কারের প্রাথমিক কার্যক্রম শুরু করবে অন্তর্বর্তী সরকার, আর নির্বাচিত সরকার এসে পরবর্তী ধাপগুলো শেষ করবে বলেও জানান উপদেষ্টা। রিপোর্ট করছেন রোকন উদ্দিন। ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে কি থাকবে আর কি থাকবে না, জোর দিতে হবে কোন কোন খাতে,
এসব নিয়েই এখন হিসেব নিকেশ করছে অর্থ মন্ত্রণালয়। আর তা নিয়েই আলোচনা করতে বুধবার অর্থ উপদেষ্টা মতবিনিময় করেন বিভিন্ন গণমাধ্যমের কর্তা ব্যক্তিদের সাথে। সূচনা বক্তব্যে আসছে বাজেটে অগ্রাধিকার পাওয়া খাতগুলোর পক্ষে নিজের যুক্তি তুলে ধরেন অর্থ উপদেষ্টা। বলেন, পরবর্তীতে নির্বাচিত সরকার প্রয়োজন বুঝে বাজেটে সংশোধন করবে। আমাদের চ্যালেঞ্জগুলো আপনারা মূল্যস্ফীতি, তারপর আপনার ফরেন রিজার্ভ বিষয়ে আপনার চাপ করছে, ব্যাংকিং সেক্টরে লিকুইডিটি প্রবলেম হচ্ছে, ব্যবসাটা বন্ধ হয়ে গেছে, তাই না? বড় ব্যবসা বলুন, ছোট ব্যবসা বলুন, কর্মসংস্থান আমাদের সাথে বড় সংস্কার আমরা করবো, এনবিআর সংস্কার করবো, ট্যাক্স দিদির বাসা যায়, করাপশন কীভাবে কমা যায়, ট্যাক্স। মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, মূল্যস্ফীতি কমানো ও কর্মসংস্থান বাড়ানোর উপর জোর থাকবে আসছে বাজেটে। ভাতাও বাড়বে সামাজিক নিরাপত্তা খাতের আওতায়। বাজেটটা আমরা একটু বাস্তবমুখী করব, বাজেটের সাইজ হয়তো বড় করবো না, এডিপির সাইজ খুব হয়তো বড় হবে না, কিন্তু সেখানে আমরা কতগুলো বিশেষ দিকে নজর দেব। মূল্যস্ফীতিটা কমাতো, সাথে যেমন আয় যেন বাড়ে, সেটা কর্মসংস্থান, ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটে, বিশেষ প্রাইভেট সেক্টর, ওটা আমরা চেষ্টা করব। সামাজিক নিরাপত্তা মানে কিছু বাড়াবো, সামাজিক নিরাপত্তা, এডুকেশন এবং আইটিতে অ্যালোকেশন করবে না। এছাড়া বাংলাদেশ স্বল্পোন্নত দেশ অর্থাৎ এলডিসির তালিকা থেকে নির্ধারিত সময়ে উত্তরণের বিষয়েও আসছে বাজেটে উল্লেখ থাকবে বলে জানান অর্থ উপদেষ্টা। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আব্দুস সোবহান মিয়ার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে 9টি বাড়ি ও ফ্ল্যাটের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। এসব সম্পদের বাজার মূল্য 32 কোটি টাকা। বুধবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান দুদকের মহাপরিচালক মোহাম্মদ আখতার হোসেন। বলেন, দেশ থেকে অর্থ পাচার করে যুক্তরাষ্ট্রে এসব সম্পদ করেছেন আব্দুস সোবহান। তার 51টি ব্যাংক হিসাবে 97 কোটি 63 লাখ টাকার বেশি সন্দেহজনক লেনদেন হয়েছে। তাই আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আব্দুস সোবহানের বিরুদ্ধে মামলা করেছে দুদক। এদিকে আইএফআইসি ব্যাংক থেকে ঋণের নামে সালমান এফ রহমানের 2375 কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকের 4 কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। সকালে সংস্থাটির উপপরিচালক ইয়াসির আরাফাতের নেতৃত্বে একটি টিম তাদেরকে জিজ্ঞাসাবাদ করে। সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের কুইন্সে 9টি ফ্ল্যাট ও বাড়ি সহ 68 কোটি 32 লক্ষ 75 হাজারও বেশি টাকা মূল্যের জ্ঞাত আয়ের উৎসের সাথে 97 কোটি 63 লক্ষ টাকারও বেশি অস্বাভাবিক এবং সন্দেহজনক লেনদেন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। আইএফআইসি ব্যাংক পিএলসি কর্তৃক ভুয়া প্রতিষ্ঠানের নামে ঋণ দেখিয়ে 2375 কোটি টাকা আত্মসাতের অভিযোগে এই অনুসন্ধানটা রয়েছে। 4 জনকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। রাজনৈতিক বিবেচনায় বিচারিক সিদ্ধান্ত থেকে বের হয়ে আসার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বুধবার বিকেলে সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে বাংলাদেশ লয়ার্স কাউন্সিল আয়োজিত আলোচনা ইফতার অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। সমাজে এখন ন্যায় বিচার ও সুশিক্ষার অভাব রয়েছে উল্লেখ করে জামাত আমির বলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের স্বচ্ছতার সাথে কাজ করতে হবে। তিনি আরও বলেন, সমাজে অনেক অসঙ্গতি রয়েছে, তাই সবার আগে বিচারিক প্রক্রিয়ার সংস্কার দরকার। সমাজে অনেক জায়গায় অসঙ্গতি আছে, এই অঙ্গনটা যদি রিস্ট্রাকচার করা যায়, রিফর্ম করা যায়, এইটাকে যদি ক্লিন করা যায়, সমাজের অর্ধেক যন্ত্রণা অটোমেটিক্যালি দূর হয়ে যাবে। আর বাকি যে অর্ধেক থাকবে আমরা সবাই মিলে দূর করতে পারবো ইনশাআল্লাহ। পতিত আওয়ামী লীগ সরকারের এজেন্টদের সংখ্যালঘু নির্যাতনের নামে মিথ্যা অপপ্রচার বন্ধের অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যালবার্ট পি কস্টা। বুধবার বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের যুগ্ম মহাসচিব জুয়েল অ্যান্টনি চৌধুরী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়। এতে বলা হয়, 5 অগস্ট ফ্যাসিস্ট সরকার পতনের পর প্রিয়া সাহা, রানা দাশগুপ্ত, নির্মল রোজারিও গংরা পতিত সরকার ও এটি নির্দিষ্ট দেশের দালালি করে আবারও দেশবিরোধী চক্রান্তে লিপ্ত হয়ে দেশের বাইরে সংখ্যালঘু নির্যাতনের নামে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ও বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে প্রশ্নবিদ্ধ করে তোলার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।
অবিলম্বে এই অপপ্রচার বন্ধের আহ্বান জানিয়ে যে সমস্ত রাষ্ট্র এই সমস্ত চক্রান্তে সংখ্যালঘু নির্যাতনের নামে অপপ্রচার চালাচ্ছে তাদের এই দেশে এসে তদন্ত করার আমন্ত্রণ জানান তারা। যুক্তরাজ্য বিএনপি সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ বলেছেন, বাংলাদেশে দ্রুত এবং কম সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে। এখনও দেশে ফ্যাসিস্ট হাসিনার দোসর এবং প্রশাসনেও হাসিনার দোসররা ঘাপটি মেরে আছে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে বলেও জানান তিনি। বুধবার বিকেলে সুনামগঞ্জ জগন্নাথপুর উপজেলা সৈয়দপুর হাফিজিয়া মাদ্রাসা মাঠে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী বলেন, নির্বাচিত সংসদ ছাড়া সংস্কার বৈধ হবে না। এজন্য দ্রুত নির্বাচনের রোডম্যাপ ও তফসিল ঘোষণা করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান তিনি। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। বগুড়ার মরিচের সুনাম রয়েছে দেশ জুড়ে, চাহিদাও বেশ। এবার মরিচের উৎপাদন ভালো হলেও দাম না পাওয়ায় হতাশ কৃষক ও মরিচ ব্যবসায়ীরা। বলেছেন, বিগত বছরের তুলনায় উৎপাদন খরচ বৃদ্ধি পাওয়ায় লাভের মুখ দেখছেন না তারা। অভিযোগ আছে, নামিদামি কোম্পানি মরিচের বাজার নিয়ন্ত্রণ করায় ক্ষতির মুখে তারা। বগুড়া থেকে এমদাদুল হকের ক্যামেরায় আতিকুর রহমান সোহাগের পাঠানো রিপোর্ট। একসাথে বসে চাষের মরিচ বাছাই করছে শ্রমিকরা। এই দৃশ্য যেন চোখ জুড়ানো। লাল মরিচের ঘ্রাণে বিভোর চারপাশ, কিন্তু মরিচ চাষিদের মুখে হাসি নেই। চাষিরা জানায়, এবছর জেলায় ৭,০০০ হেক্টর জমিতে মরিচের চাষ হয়েছে, তবে অতিরিক্ত কুয়াশা ও অসময়ের বৃষ্টিতে মরিচের চারা নষ্ট হয়েছে। ফলে পুনরায় চারা রোপণ করায় গুনতে হয়েছে বাড়তি খরচ। সারের দাম বেশি, বিষের দাম বেশি, সব কীটনাশকের দাম বেশি, তাতে কামলা খরচ দেয়া আগের কোনো পত্তায় পড়তেছে না। কৃষকের উৎপাদন খরচ আমাদের এগুলা মিলে সর্বমিলে যে আশানুরূপ দাম পাচ্ছি না আমরা। শুধু তাই নয়, মরিচ বাছাইয়ের শ্রমিকদের মজুরিও বাড়েনি একটুও, ফলে দিনানিপাত কঠিন হয়ে পড়েছে। মরিচের কাজ করি 200 টাকা দিন, কিন্তু ওই 200 টাকা দিয়ে কিছুই হয় না। গাড়ি ভাড়া যায় 20-30 টাকা, তাহলে আমরা খামো কি আর গাড়ি ভাড়া দুমো কি? বাড়ির তো একটা আছে, খরচ আছে, ছেলে কর্ম আমরা কি দিয়ে। অভিযোগ আছে, নামি দামি প্রতিষ্ঠান মরিচের বাজার নিয়ন্ত্রণ করায় ক্ষতির মুখে পড়েছে চাষিরা। মরিচটা ফটকা এবং ডাস্ট এগুলো ভালো করে পরিষ্কার করে কোয়ালিটি সম্পন্ন করে প্রসেস করে কোম্পানিতে সাপ্লাই দিই। দামটা গত বছর আসলে রেটটা বেশি ছিল, 10,000 10,500, এবার একটু তুলনামূলক বাজার একটু কম। বগুড়ায় মরিচের গুণগত মান ও সুনাম থাকায় স্থানীয় চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা হলে কৃষক লাভবান হতো মত সংশ্লিষ্টদের। এনটিভি নিউজ ডেস্ক। সারা লাইফস্টাইল ঈদ কেনাকাটার খবর। ঈদ উৎসবকে কেন্দ্র করে দেশের বিভিন্ন ফ্যাশন হাউসে ক্রেতাদের ভিড় ক্রমশ বাড়ছে। আধুনিক ডিজাইন এবং আকর্ষণীয় কালেকশন নিয়ে আসছে স্থানীয় ব্র্যান্ডগুলো, যা ক্রেতাদের কাছে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। বিদেশি পোশাকের চাহিদা থাকলেও বরাবরই দেশীয় এসব পোশাক ক্রেতাদের পছন্দের তালিকায় শীর্ষে থাকে বলে জানান বিক্রেতারা। সাদরিনা খন্দকারের রিপোর্ট। দেশীয় ফ্যাশন হাউসগুলো নতুন ডিজাইন এবং বিশেষ ঈদ কালেকশন নিয়ে এরই মধ্যে ঈদ বাজারে সাড়া ফেলে দিয়েছে। শিশু থেকে বয়স্ক পরিবারের সবার জন্য রয়েছে বাহারি সব পোশাকের সমাহার। ভালো মানের ও সাশ্রয়ী মূল্যের হওয়ায় দেশীয় ব্র্যান্ডগুলোর পোশাক কিনতে আগ্রহ বেশি ক্রেতাদের। আমাদের বাংলাদেশের সব প্রোডাক্টগুলো আছে, দেশাল, দেন হচ্ছে আপনার সারা, দেন আপনার হচ্ছে আরং, এইসবটাই বেশি পড়া হয় আমাদের। অ্যাজ ইউজুয়াল এখানে ডিজাইন সবসময় ভালোই হয়, এবারও অন্যান্য বারের মতো ভালোই। আমি একটু কমফোর্টেবল ড্রেসেস প্রেফার করি, একটু কমফি ওয়্যার টাইপ, যেটা গরমও সব মেলায়। এবারে সুতি সিল্ক কাপড়ের মধ্যে হালকা কাটওয়ার্ক, এমব্রয়ডারি, সিকোয়েন্সের কাজ প্রাধান্য পেয়েছে বেশি বলে জানান বিক্রেতারা। ঈদ উপলক্ষে আমাদের আসছে 3 পিস আসছে, স্টিচ, নন স্টিচ। স্টিচের মধ্যে হচ্ছে অর্গানজা আছে,
হোয়াইট গোল্ড আছে, যেগুলো এখন সব রানিং প্রোডাক্টটা। স্পেশালি আমাদের হোয়াইট গোল্ড যেগুলো আছে এগুলো একটু বেশি চলতেছে। মেয়েদের প্রোডাক্টগুলোর হচ্ছে চাহিদা থাকছে বেশি। তারপর হচ্ছে ছেলেদের পাঞ্জাবি, 3 পিসগুলো আছে, যেমন একটু কটনের আছে, সিল্কের আছে, শাড়ির ভিতরে হাফ সিল্ক আছে। আকর্ষণীয় ডিজাইন ও সামর্থ্যের মধ্যে দামের কারণে দেশীয় ব্র্যান্ডগুলোর প্রতি ঝোঁক বাড়ছে ক্রেতাদের, যা দেশীয় পোশাক শিল্পের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে আশা সংশ্লিষ্টদের। সাদরিনা খন্দকার, এনটিভি নিউজ, ঢাকা। পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে নতুন নতুন পোশাক তৈরিতে ব্যস্ত সময় পার করছেন পটুয়াখালীর দর্জিরা। আর কিছুদিন পর সকল অর্ডার নেওয়া বন্ধ হবে বলে জানান দোকানিরা। আর গ্রাহকরা বলছেন প্রতি বছরের মতো এবারও মজুরি অনেক বেশি। তবে ঈদে পছন্দের নতুন পোশাক তৈরির পাশাপাশি গার্মেন্টস সহ অন্য সব সাজসজ্জার পণ্যের দোকানেও ক্রেতাদের ভিড় বাড়ছে। পটুয়াখালী থেকে কাজল বরণ দাসের পাঠানো রিপোর্ট। ঈদকে সামনে রেখে পছন্দের পোশাকের জন্য 3 পিস ও থান কাপড় কিনে ক্রেতারা বানাতে আসছেন দর্জির দোকানগুলোতে। পছন্দ মতো পোশাক বানাতে দিনরাত দোকান খোলা রেখে কাজ করছেন দর্জিরা। রুচি আর পছন্দের সাথে তাল মিলিয়ে বানানো পোশাক সময় মতো গ্রাহকের হাতে তুলে দিতে ব্যস্ত পোশাক কারিগররা। এছাড়াও নতুন নতুন পোশাক, শাড়ি, 3 পিস ও কসমেটিক্স কিনতে বিপণী বিতানগুলোতে ভিড় করছেন ক্রেতারা। কসমেটিক্স কেনার জন্য তো এখানে মালামালের দাম এতটাই বেশি যে একটা জায়গায় দুইটা জায়গায় একটা কিনতে হচ্ছে। রমজান আরম্ভ হওয়ার আগে থেকেই 15-20 দিন আগে থেকেই কারিগররা কাজ করে, রাত্র উজাগার করে এখনো করতে আছে। মেয়েদের জামা বানানোর মজুরি ডিজাইন ভেদে নেওয়া হচ্ছে। এক সেট 3 পিস বানাতে মজুরি লাগছে 250 থেকে 450 টাকা। বিভিন্ন মার্কেট ও স্থান ভেদে এসব মজুরি নির্ধারণ করেন দর্জি কারিগররা। এখন যারা নিয়মিত গ্রাহক শুধু তাদের অর্ডার নেওয়া হচ্ছে। গত বছর থেকে বছর দেখা যায় পণ্যের গুণগত মান ভালো, কিন্তু প্রোডাক্টের প্রাইসটা অনেক বেশি। 20 রোজা পর্যন্ত মাশাআল্লাহ খুব ভালো বেচা কিনা হয়েছে। আমাদের আগামী যে 10 দিন আছে আরো ভালো বেচা কিনা হবে আশা করি 4 পর্যন্ত। এবছর পোশাকের দাম বেশি হওয়ায় কিনতে হিমশিম খাচ্ছেন বলে জানান ক্রেতারা। এনটিভি নিউজ ডেস্ক। দুর্জনকে হত্যা। এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।